আজকে আমার এই সরলীকরণ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্বাচন সংক্রান্ত আজকে কিছু সরল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। মেইন আলোচনার বিষয় থাকবে আওয়ামী লীগের ফিরে আসা বা পসিবিলিটি অফ রিটার্ন। আওয়ামী লীগের সেটাকে সিম্পলিফাই করার জন্য, সরলভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য কী কী সম্ভাবনা আছে বা কীভাবে সেটা মোকাবেলা করা যায় সেটা একটা চেষ্টা করব যে আমার দৃষ্টিভঙ্গি থেকে এবং বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মাধ্যমের খবর থেকে যে সমস্ত জিনিসগুলো আমি বুঝি সেগুলো আমি একটু সামারাইজ করার চেষ্টা করব। যখন 5ই আগস্টের পরে তত্ত্বাবধায়ক সরকার, ঠিক তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, প্রথমেই যেই ধারণাটা দেওয়া হয়েছিল যে 18 মাস, কমপক্ষে 18 মাস ওনারা থাকবেন এবং এই 18 মাসে ওনারা বিভিন্ন ধরনের সংস্কারগুলো করবেন। সংস্কারগুলো মনে রাখতে হবে যে সেই সময়টা কমপক্ষে 90% লোকের সমর্থন ছিল এই সরকারের উপরে। 10% হার্ডকোর আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সরাসরি অপরাধী বা বেনিফিশিয়ারিরা ছাড়া যারা হয়তো সফট আওয়ামী লীগের ছিল তারাও কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েছিল। তারাও চেয়েছিল একটা সময় ফেসিজম বন্ধ হওয়া উচিত, স্বৈরাচারী বন্ধ হওয়া উচিত, গণতন্ত্রে ফেরা উচিত, মানুষের অধিকার ফিরে পাওয়া উচিত, বাক স্বাধীনতা ফিরে পাওয়া উচিত। সেই সমর্থনটা এই সরকারের ছিল। কিন্তু সরকার বেশ কতগুলো ভুল ক্রমান্বয়ে করতে থাকলো। প্রথম ভুলটা ছিল এনসিপি বা ছাত্রদেরকে সরাসরি সরকারে যুক্ত করে এক ধরনের সরকারি বি টিম বানানোর পরিকল্পনা সেই ডে ওয়ান থেকেই ছিল। সেটা একটা ভুল ছিল, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সে প্রসঙ্গে আজকে আর যাব না। তারপরে সংস্কার কমিশনগুলো করা হলো, জনগণকে স্বপ্ন দেখানো হলো, জনগণ স্বপ্ন দেখতেও শুরু করলো যে মৌলিক যেই জিনিসগুলো, বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য, বাক স্বাধীনতা, মিডিয়ার ফ্রিডম, সব কিছুর একটা ব্যাপক পরিবর্তন এদের মাধ্যমে সম্ভব, এই সরকারের মাধ্যমে সম্ভব। যথারীতি 9টা কমিশন সম্ভবত ওরা গঠন করলো। কোনোটারই কোনো কমিশনের পাতা বই খোলা হয়নি, আলোচনা করা হয়নি। হ্যাঁ, দুই একটা ব্যাপারে খুবই সফলতা আছে, সেটা অর্থনৈতিক খাতে, কোনো সন্দেহ নেই। বাট আবার সেক্ষেত্রে রেমিটেন্সের ভূমিকাটাই সবচেয়ে বেশি, সেটাও যদি একটু অঙ্ক করবেন বুঝবেন। প্রতি মাসে এখন প্রায় $1.5 বিলিয়ন বেশি রেমিটেন্স আসে। তাহলে 14 মাসে প্রায় $20 বিলিয়ন রেমিটেন্স বেশি এসেছে দেশে। তো সেই সেই কমিশনের সংস্কারগুলো আজকে 14 মাস 15 মাস চলছে। কোনোটা কিন্তু জনগণ দেখছে না, কোনোটাই জনগণ দেখছে না। তার সুযোগ সুবিধা বা বেনিফিট পাওয়া তো দূরের কথা। সেক্ষেত্রে পরিবর্তন কি হয়েছে তাহলে সাধারণ জনগণের? দ্রব্যমূল্য কি কমেছে? হ্যাঁ, স্টেবল হয়েছে, কোনো সন্দেহ নেই। কমই তো নাই, ইনফ্লেশন এখনও 8 থেকে 9%-এর মধ্যেই ঘোরাঘুরি করছে। তারপরে ধরেন শিক্ষা খাতে কী পরিবর্তন হয়েছে? সেই কারিকুলাম কি পরিবর্তন হয়েছে? পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হয়েছে? শিক্ষকের রাজনীতি কি বন্ধ হয়েছে? ইত্যাদি জিনিসগুলোর স্বাস্থ্যখাতে কী হয়েছে? আরও অবনতি হয়েছে, যদি সত্যি কথা বলতে হয়, অবনতি হয়েছে। গত 1 বছরে উন্নয়ন কোনো কিছুই হয়নি, নতুন কোনো কিছু সংযোজিত হয়নি, কোনো হসপিটাল আধুনিকায়ন করা হয়নি। অনেক বড় বড় কথা শুনেছি। তারপর শুনেছি বিদেশি বিনিয়োগ আসবে, কি একজন ইয়াং হট ব্লাডের এক ভদ্রলোক কোত্থেকে আসলেন, তাকে নিয়ে আসা হলো বিদেশ থেকে, সিঙ্গাপুর থেকে। তাকে নাকি ফোন করা হয়েছে, সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিদেশের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশ চলে আসলেন, সেমিনার করলেন, বিভিন্ন দেশের টাকা চলে আসবে, লক্ষ লক্ষ কোটি ডলার চলে আসবে, বিনিয়োগ চলে আসবে, বেকার সমস্যা চলে যাবে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এমন পর্যায়ে চলে যাবে যে চীন বাংলাদেশ আউটসোর্স করবে চীনে কাজ করার জন্য। ওই রকম একটা পরিবেশ। কিছুই হয়নি, অ্যাবসোলিউটলি নাথিং। $1 বিদেশ থেকে আসেনি, বরং বিনিয়োগ কমে গেছে। ইভেন IMF পর্যন্ত লোনের কিস্তি বন্ধ করে রেখেছে। তাহলে জনগণের যে স্বপ্নগুলো, সেগুলো কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয়নি, বরং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন এতে কি ইম্প্যাক্ট হলো? এতে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হচ্ছে
ধরেন আমি যে বললাম 10% হার্ডকোর আওয়ামী লীগার ছাড়া যারা সফট আওয়ামী লীগার ছিল অ্যানাদার 15-20%, আরও 20% ধরেন, কারণ আওয়ামী লীগের তো একটা কথা আছে যে ওদের নাকি 30% ভোট, বাকি 20% ধরে নিলাম সফট, যাদের একটা সিম্পেথি ছিল জনগণের উপর আওয়ামী লীগের অত্যাচারের বিরুদ্ধে মনে। এখন এরা ভাবতেই শুরু করতে পারে কি আমার পরিবর্তনটা হলো এবং আগামী সরকার কী এমন পরিবর্তন করবে। তারা আবার ঘরে ফিরে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের সমর্থন দিন দিন বাড়ছে। এটা আমরা যতই দমন করার চেষ্টা করি না কেন, আমার মনে হয় না এই দমন পদ্ধতি খুব একটা ফল বয়ে আনবে, অঙ্ক মিলে না আসলে। তাহলে কি হচ্ছে সার্বিকভাবে? এখন আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। ইলেকশন করতে না পারলে তাদের যেই সম্ভাব্য ক্যান্ডিডেট সবাই মামলায় জড়িত হওয়াটাই স্বাভাবিক, সবাই অপরাধী, সবাই মোটামুটি সবাই যাদের নামে মামলা হচ্ছে বা হয়রানির শিকার করা হচ্ছে তারা কোনো না কোনোভাবে অপরাধী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ঠিক আছে, সেই নেতারা নির্বাচন করতে পারবে না। এখন সাধারণ আওয়ামী লীগের ওই যে 20%-এর কথা বললাম, সফট আওয়ামী লীগের, সিম্পেথাইজার টু আওয়ামী লীগের, এদের মধ্যে থেকে যখন যদি কেউ স্বতন্ত্র দাঁড়ায় এবং নিজেকে আওয়ামী লীগ ঘরানার দাবি করে ভোটারদের সাথে সংযুক্ত হয়, তাহলে তার যে একটা ভোট ব্যাংক, আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেটা সে পাবে। সেটা আপনি ঠেকাবেন কীভাবে? বললাম তো, আপনি ভোট দিবেন বুথের ভিতরে যেয়ে, আপনাকে বাইরে নৌকার মিছিল করতে হবে না, নৌকার ব্যাজ পরে ঘুরতে হবে না। আচ্ছা, সে একটা জিনিস গেল। আর জাপা যদি নির্বাচন করে, হ্যাঁ, জাপার লাঙ্গল মার্কায় ওরা চড়বে। চললে কি হবে? দেখেন, জাপার এবং আওয়ামী লীগের কিন্তু একটা হার্ড কোর ভোট ব্যাংক আছে, যেটা কোনোভাবে আপনি নড়াতে পারবেন না, যত ফর্মুলাই দেন, টকশোতে যত বড় বড় কথাই বলে। গ্রেটার ফরিদপুর, গ্রেটার রংপুর তাদের স্ট্রং হোল্ড। আমি বলছি না তারা মেজরিটি, কিন্তু ওরা যদি কম্বাইন হয় তাহলে তারা দে ক্যান গেট 51%, অর্থাৎ জয়ের জন্য যতটুকু তো দরকার। এই দুইটা আপনার গ্রেটার ডিস্ট্রিক্টগুলোতে বা বিভাগগুলোতে 60-এর উপরে সিট আছে, আসন আছে। সেখানে 40টা পাওয়া ওদের জন্য খুব একটা কঠিন কিছু হবে না। সেটা জাপার ব্যানারে হোক, সেটা স্বতন্ত্রের ব্যানারে হোক, একত্রিত হয়ে করলে আপনি 40টা ওদেরকে দিতেই হবে। ঠিক এই রকম আরও 2-4 জায়গা আছে, পিরোজপুর আছে, আওয়ামী লীগের আরও কিছু স্ট্রং হোল্ড আছে, আওয়ামী লীগের কিছু ভালো নেতা আছে যারা এলাকায় অনেক কাজ করেছে, অনেক কিছু করেছে। সেই এলাকাগুলোতে ওনারা পলাতক থাকলেও ওনারা যদি দূর থেকেও কাকে নমিনেটেড করে যে ভাই এ কিন্তু আমার লোক, ও জিতা মানে আমি জিতা, তাহলে কিন্তু সেগুলো ওরা পাবে। এইভাবে 10-15টা পাওয়াও কঠিন কিছু না। তাহলে কী দাঁড়াচ্ছে সমীকরণটা? 50-55 বা 60টা পর্যন্ত আওয়ামীপন্থী বা আওয়ামী প্লাস জাপাপন্থীরা পাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। আচ্ছা, আরও কোথায় ওরা যেতে পারে? বিএনপি জামাত যখন একক ব্যানারে বা যাই হোক জোটের মাধ্যমে নির্বাচন করবে, তখন এরা ভোট নিয়ে ভাগাভাগি করবে, কামড়াকামড়ি করবে, মারামারি করবে। সেই সুযোগগুলোতে তৃতীয় পক্ষ হিসাবে জাপা প্লাস আওয়ামী লীগের তৃতীয় ক্যান্ডিডেট জয়ের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিতে পারেন না। সেক্ষেত্রে 10টা বা 15টা 20টাও হতে পারে বিভিন্ন জায়গাতে, যেগুলো সুইং আসন ছিল। সুইং আসন কিন্তু অনেক বাংলাদেশে। আপনি যদি গত ভালো 4টা নির্বাচনে দেখেন, সেখানে 10-15 হাজারের মধ্যে নির্বাচিত হয়েছে, মানে 10-15 হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে এরকম সংখ্যা 50-এর বেশি ইন অ্যাভারেজ প্রত্যেকটা ইলেকশনে, যেগুলো ভালো ইলেকশন হয়েছে। তো সেই সুইংগুলোতে আপনি ব্যালেন্স মেনটেন করা খুব কঠিন হয়ে যাবে। অনেক অঙ্কই কিন্তু মিলবে না, সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইনও মিলবে না, জনসভা লোক সংখ্যা দিয়েও সেগুলো মিলবে না। তাহলে সিচুয়েশনটা কী দাঁড়াচ্ছে? আওয়ামী লীগ জাপা নির্বাচন করুক না করুক বা যে কোনো একজন করুক, আওয়ামী লীগ তাদের উপরে তাদের উপরে চড়েই একটা জটিলতার সৃষ্টি করতে পারে। এইভাবে 60টা সিট পাইল। আর বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলা এককভাবে 120 ম্যাক্সিমাম যে কোনো একটা দল পেল, সেটা বিএনপি হোক জামাত হোক, আমি কোনো দলের নাম বলতে চাচ্ছি না। 120টা পেল কেউ 100টা পেল।
সেই ক্ষেত্রে সরকার গঠন করতে গেলে আপনাকে কিন্তু ওই পক্ষটাকে সাথে রাখতে হবে। এখন ওই পক্ষ অর্থাৎ জাপা, আওয়ামী লীগ, স্বতন্ত্র যে দল, সেই গ্রুপটা, তারা যদি বেঁকে বসে, ভাই আমি সরকার গঠনে তোমাকে সমর্থন দিতে পারি যদি যদি আমার আওয়ামী লীগের নেতাদেরকে তুমি রাজনীতি করার সুযোগ দাও, আমার আওয়ামী লীগের নেতাদেরকে তুমি হয়রানি করা বন্ধ করো, এমনকি বড় দাবি যদি করে বসে যে ভাই শেখ হাসিনাকে কিন্তু দেশে ফিরে আনতে হবে, তার মামলাগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে, অথবা মামলাগুলো থেকে জামিন দিতে হবে ইত্যাদি ট্রাম্প কার্ড কিন্তু ওদের কাছে থেকে যায়। সুতরাং আপনি এখন আওয়ামী লীগ জাপাকে মাঠে রেখে সক্রিয়ভাবে না যদি নির্বাচন করতে চান, আপনার চ্যালেঞ্জ কিন্তু অনেক অনেক বড়। সেগুলো আবার বললাম, কোনো পোল বলেন, কোনো সোশ্যাল মিডিয়া বলেন, টক শোতে অনেকেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছে না, হয়তো করবে, দুদিন পরে করবে, অথবা করতে চাচ্ছে না, কিছুটা সেলফ সেন্সরশিপ আছে এখানে। এরা যা যা আপনি খেয়াল করে থাকবেন, বিএনপির বিরুদ্ধে খুব বেশি কথা বলে না টক শোতে, জামাতের বিরুদ্ধেও খুব একটা কথা বলে না, দুই চারটে বক্তৃতা নিয়ে হয়তো বা কথা বলে, বাট নীতিগত দিকগুলো নিয়ে ওরা কথা বলতে সাহস পায় না। আমাদের মিডিয়ার স্বাধীনতা কিন্তু এখনও আসে নাই। এই সরকারের যে প্রতিশ্রুতি ছিল মিডিয়ার কালো আইন ওঠে নাই কিন্তু, যাকে তাকে ধরার যেই ৫৪ ধারা ছিল সেটাও কিন্তু ওঠে নাই, সবই আছে। সে যেটা বললাম, জনগণ কি পেয়েছে সেটা হিসাব করছে এখন করে অনেকে ঘরে ফিরে যাচ্ছে। আচ্ছা, আসি এখন সমাধান কি। আমার দৃষ্টিতে সমাধান একটা জাতীয় ঐক্য সরকার করে আওয়ামী লীগকে ঠেকানো হওয়া হলো সবচেয়ে বড় এজেন্ডা হওয়া উচিত। সবচেয়ে বড় এজেন্ডা হওয়া উচিত। আপনি ভেবে দেখেন, আওয়ামী লীগ যদি ২০টা সিটও পায় স্বতন্ত্র মাধ্যমে, এরা কিন্তু যদি সরকার গঠনে বা সরকারে ইনফ্লুয়েন্স করার সুযোগ পায়, তাহলে কিন্তু ছাড়া পাবে না কেউই। এরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে ছাড়বেই। তাই আমার একটা পর্যবেক্ষণ, সমস্ত অঙ্কের পরেও শেষ অঙ্ক, এই মুহূর্তে জাতীয় সরকার টাইপের, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য দলগুলো মিলে একটা জোট তৈরি করা। হ্যাঁ, একতরফা মনে হবে, হ্যাঁ অনেকটা ২৪-এর মতো মনে হবে, ১৪-র মতো মনে হবে। সেইগুলো ছিল খারাপ উদাহরণ, সেইগুলো ছিল লুটপাট, সেগুলো ছিল স্বৈরাচারকে চাপিয়ে দেওয়ার উদাহরণ। সেই উদাহরণ এইটা না, এটা জাতীয় স্বার্থে ভেবে দেখবেন। এখানে যদি সবগুলা দলের সমমনা দলে স্বৈরাচার বিরোধী, ফেসিবাদ বিরোধী যেই দলগুলা যারা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, জনগণ যাদের ৯০% জনগণ যাদের সাথে ছিল, তারা যদি সরকার গঠন করে অ্যাটলিস্ট একটা টার্ম ৫ বছর, তারপরে আপনি উন্মুক্ত করে দেন সবার জন্য, এই ৫ বছরে আপনি বিচারগুলো সম্পূর্ণ করেন, এদেরকে এক্সপোজ করেন জনগণের সামনে যে এই করেছে। এখন পর্যন্ত তো সব মিডিয়ার লেখা, সেগুলো তো আসলে আদালতে যায়নি, প্রমাণ হয়নি, তাই না? কোটি কোটি হাজার কোটি টাকা, অত গুম তত গুম, সব হয়তো সত্য, কিন্তু বাস্তবতায় রূপ নিতে গেলে, সেগুলো জনগণকে দেখাতে গেলে আপনাকে বিচারের পদ্ধতি যেতে হবে, যেটা শেখ হাসিনার বেলা আমরা অনেক কিছু এখন জানতে পারছি, দেখতে পাচ্ছি। সেই পর্যায়ে যাওয়া পর্যন্ত আপনারা একত্রিত থাকেন, ইউনাইটেড থাকেন, সরকারি আমি যেটা বললাম যে একটা জাতীয় সরকার টাইপের নির্বাচনের মাধ্যমেই জাতীয় সরকার টাইপের গঠন করেন, যেটা লেজিটিমেসিও পাবেন আন্তর্জাতিকভাবে, জনগণের কাছেও পাবেন, এবং সেই খাতে সংস্কারগুলোও আপনারা করতে পারবেন, কারণ এই সংস্কারের পক্ষে কিন্তু ফেসিবাদী সবগুলো দলের সমর্থন আছে, মনে রাখবেন, সবার সমর্থন আছে। আর নাইলে আপনারাই আবার ৫ বছর পরে আওয়ামী লীগকে আসার সুযোগ করে দেবেন যদি সংস্কারগুলো না করেন। ভেবে দেখবেন, সিচুয়েশন দিন দিন জটিল হচ্ছে, একটু মাথা ঘামাবেন, একটু অঙ্ক করবেন। আমি আমার দর্শক শ্রোতাদের বলছি, রাজনীতিদের বলার মতো উদ্যত্ত বা আমার জ্ঞান আমার নাই, বাট আপনারা ভেবে দেখবেন আমার পরিসংখ্যান বা বিবেচনা বা আলোচনা কতটুকু সময় সাপেক্ষ, এবং আমাদের করণীয় কি সেটা রাজনীতিবিদরা কতটুকু শুনবে বা করবে সেটা তাদের বিষয়, বাট আমরা জনগণ হিসেবে সেটা দেখছি এবং ভাবছি, এবং সেটা নিয়ে আমরা কথা বলেই যাব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।